হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখতে চলেছি কিভাবে এক সাধারণ উকিল বুদ্ধি খাটিয়ে সবকিছুর বিরুদ্ধে লড়াই করে। বলছিলাম 2025-এর সদ্য মুক্তি পাওয়া বেস্ট মিস্টেরিয়াস ক্রাইম থ্রিলার সাউথ ইন্ডিয়ান মুভি কোর্ট স্টেট ভার্সেস আর নোবডি মুভির ব্যাপারে। মুভির স্টোরিটা সত্যিই খুবই দারুণ, যেটা কিনা আপনাকে জয় ভীম মুভিকে মনে করিয়ে দেবে। আর যেমনটা আপনারা জানেন যে সাউথের মুভিগুলো টুইস্টের জন্য কতটা বিখ্যাত, সেই জন্য এন্ডিং মিস করবেন না। তো চলুন আর বেশি কিছু বলে মুভির পুরো মজাটা নষ্ট না করে আজকের মুভির গল্প শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা একটা কোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা চন্দ্রশেখর ওরফে চন্দু নামের একটা 19 বছর বয়সী ছেলেকে দেখতে পাই, যার উপরে পক্সো আইনের মামলা চলছে। এর মানে হলো চন্দু বাচ্চা মেয়ের সাথে জোর জবরদস্তি করেছে, যেটার কারণে তার উপরে পক্সো অ্যাক্ট লাগানো হয়েছে। সমস্ত ঘটনাবলী জানার পর জজ সাহেব নিজের রায় 4 দিন পর জানাবেন বলেন। চন্দুর পরিবারের লোকজনদের মনেও আর কোনো আশা দেখা যাচ্ছিল না। এরপর যখন তারা বাইরে একটা চায়ের দোকানে আসি, তখন তারা মোহন রাও নামের একটা উকিলের ব্যাপারে জানতে পারে, যে কিনা একমাত্র এই কেসটা জেতাতে পারে। যদিও এই কেসটা জেতার সম্ভাবনা খুবই কম, তবুও হাতে এখনো তো 4 দিন আছেই, তাই মোহন রাওকে এই কেসটা লড়ার জন্য রাজি করাতে বলা হয়। এরপর আমরা সূর্য তেজাকে দেখতে পাই, যেখানে এখনো পর্যন্ত একটা কেসও লড়ার সুযোগ পায়নি। সূর্য তেজা মোহন রাওয়ের অ্যাসিস্ট্যান্ট ছিল, যদিও তার অনেক জ্ঞান ছিল এবং সে সবসময় একটা সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই সুযোগ আসেনি, কারণ মোহন রাও এখনো তাকে একটা কেসও লড়তে দেয়নি। এরপর চন্দুর পরিবারের লোকেরা সেই লোকটার কাছে থেকে মোহন রাওয়ের নাম্বার নিয়ে তাকে কল করে, আর তারপর মোহন রাওয়ের অ্যাসিস্ট্যান্ট সূর্য সেই কলটা রিসিভ করে। এরপর চন্দুর পেরেন্টস তাকে সেই কেসটার ব্যাপারে কিছু কথা তুলে ধরে। সেটা শোনার পর সূর্য বলে, ঠিক আছে, আমি মোহন রাও স্যারের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। এরপর আমরা দেখতে পাই সূর্য চন্দুর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা করে, যেখানে আমরা দেখতে পাই যে এটা একটা পক্সো কেস ছিল, যেখানে 14 বছরের থেকে কম বয়সের ছেলেমেয়েদের সাথে যদি কোনো অত্যাচার অথবা খারাপ কাজ করা হয়, তখন তার উপরে এই কেসটা দেওয়া হয়। এরপর আমাদেরকে অতীতের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা চন্দুকে দেখতে পাই, যেখানে পার্ট টাইম জব করে, আর সে নিজের লাইফটাকে প্রচুর এনজয় করছিল। সে পার্ট টাইম জব করে, গেম খেলে, কিন্তু স্কুলে যায় না। তার প্যারেন্টস সবসময় তাকে বলতো যে, বেটা তুই অন্তত হায়ার সেকেন্ডারি এক্সামটা তো অন্তত দিই, এডুকেশন লাইফের জন্য অত্যন্ত জরুরি, লেখাপড়া করে কোথাও ভালো দেখে একটা পার্মানেন্ট জব কর। কিন্তু চন্দু এটা মানতো যে দুনিয়াতে টাকাটাই সব থেকে বেশি জরুরি। লেখাপড়া করে সময় নষ্ট না করে যদি আমি এখন থেকে টাকা জমাই, তাহলে পরবর্তীকালে কোনো একটা বিজনেস খুলে জীবনে অনেক উন্নতি করতে পারবো। এডুকেশন নিয়ে কি লাভ, সেই তো আমাকে একদিন টাকাটাই কামাতে হবে, তাই না? তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ততটা ভালো ছিল না। চন্দুর মা লোকেদের জামা কাপড় ইস্ত্রি করতো, আর তার বাবা একজন সিকিউরিটি গার্ড ছিল। তার উপর তার ঘরে একটা বোনও ছিল। এরপর একদিন চন্দুদের ঘরের পাশেই জাবেলি নামের একটা মেয়ে আসে থাকতে। সে এখানে নতুন নতুন এসেছিল আর এখানকার স্কুলে ভর্তি হয়েছিল। একদিন চন্দু শ্যাম্পু কেনার জন্য দোকানে যায়, তখন সেখানে চন্দুর এক বন্ধু তাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে, কারণ আজ ছিল 1 জানুয়ারি। কিন্তু তখন চন্দু তাকে বলে, হ্যাপি নিউ ইয়ার উইশ করলে কি হবে, হ্যাপি নিউ ইয়ারে শুধু ক্যালেন্ডার বদলাবে, এ থেকে আমাদের জীবনে কিছু বদলাবে? এই বলে সে তাকে তাড়িয়ে দেয়। এখন এইসব কিছু ঘটনা জাবলির সামনে ঘটে এবং সে ভাবে যে এই ছেলেটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার। তাই সে তার বান্ধবীর কাছে থেকে চন্দুর নাম্বার নেয়, যে কিনা তার ঘরের পাশেই থাকতো। এরপর সে তার নাম্বার নিয়ে তাকে কল করে প্র্যাঙ্ক করতে শুরু করে, আর তারপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হতে শুরু করে। কিন্তু তারপর একদিন তাদের দুজনকে কথা বলতে জাবেলির মামা দেখে ফেলে, যার নাম মাঙ্গাবতী ছিল। আসলে জাবেলি তার মায়ের সঙ্গে তার মামার ঘরে থাকতো, কারণ তার বাবা জীবিত ছিল না, তাই তার মামাই একমাত্র সাহারা। কিন্তু মাঙ্গাবতী একেবারেই ভালো লোক ছিল না। তার একটা রাইস মিল ছিল এবং তার উপর তার লোকাল পার্টির সঙ্গে হাত ছিল, আর বড় বড় পলিটিশিয়ানদের সঙ্গে তার ওঠা বসা প্রায় সময়ই হতো, যেটার ফলে সে বহু ছেলেদের জীবন বরবাদ করে দিয়েছিল। সে মারপিট করতো না, যা কিছু করতো সব বুদ্ধি খাটিয়ে, ফলস কেস দিয়ে তাদেরকে এমনভাবে ফাঁসাতো যাতে তারা সারা জীবন জেলের মধ্যেই থাকে, বাইরে আসতে না পারে। খুবই ডেঞ্জারাস লোক ছিল এই মাঙ্গাবতী। এরপর তার মামা যখন তাদেরকে কথা বলতে দেখে ফেলে, তখন তাদের কথা বলাই বন্ধ করে দেয়, জাবেলির ফোনটা নিজের কাছে রেখে দিয়ে। কিন্তু দুই প্রেমিককে থোড়ি না এত সহজে আটকিয়ে রাখা যায়। এরপর একদিন যখন একটা ফ্রেন্ডের বার্থডে কেক কাটতে গিয়ে তাদের দেখা হয়, তখন জাবেলি তাকে সবকিছু খুলে বলে যে তার মামা কেমন লোক ছিল। তবুও তারা একে অপরকে প্রমিস করে যে তারা কখনো আলাদা হবে না। এরপর থেকে চন্দু জাবেলিকে নিজের ঘরে নিয়ে যেতে শুরু করে, যখন তার বাবা ঘরে থাকতো না। তারপর যখন তার বাবা ঘরে টিফিন করতে আসতো, তখন সে জাবেলিকে ঘরের মধ্যে লুকিয়ে ফেলতো, আর এমন অভিনয় করতো যেন তাদের ঘরে তার মা আর বোন ছাড়া কেউ ছিল না। এইভাবে একদিন যখন তার বাবা টিফিন করতে আসে, তখন হঠাৎ আমরা দেখতে পাই মাঙ্গাবতী পুলিশদের সাথে নিয়ে তাদের ঘরে আসে, আর সে পুলিশদেরকে বলে এরা আমাদের ঘরের মেয়েকে কিডন্যাপ করেছে আর তার সঙ্গে জোর জবরদস্তি করছে। এখানে চন্দুর বাবা কিছুই বুঝতে পারে না যে এইসব কি চলছে। মাঙ্গাবতী জোরে জোরে জাবেলির নাম ধরে ডাকতে থাকে, তখন জাবেলি কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। এরপর সে তাদেরকে বলে, তোমাদের ছেলে যা করছে সেটা শাস্তি সে অবশ্যই পাবে। আমার ঘরের মেয়ের সাথে কুকর্ম করার সাহস কিভাবে হলো তোমাদের? এরপর তারা চন্দুকে টানতে টানতে গাড়িতে তোলে। অন্যদিকে জাবেলি মাঙ্গাবতীর থেকে প্রচুর ভয় পেয়ে কাঁপতে থাকে, তার মধ্যে একটা শব্দও বলার হিম্মত হয় না। এরপর তাকেও গাড়িতে ওঠানো হয়।
এরপর যখন জাবেলিকে ঘরে নিয়ে যাওয়া হয় তখন মাঙ্গাবাতি তাকে প্রচুর মারধর করে। তারপর যখন জাবেলির মা তাকে থামানোর জন্য আসে তখন সে তাকে বলে আমার ঘরে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে, এই গ্রামে আমার একটা মান সম্মান রয়েছে। জাবেলির মা তখন বলেই ও এখন বাচ্চা, ওকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দাও, আর চন্দুকে নিয়েও কেস করার কোনো দরকার নেই, এতে ঘরের মেয়ের নাম বাইরে আসবে, তখন যেটুকু মান সম্মান বাকি আছে সেটাও চলে যাবে। কিন্তু মাঙ্গাবাতি দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছিল যে করেই হোক সে চন্দুকে জেল থেকে বাইরে আসতে দেবে না। সে মা ও মেয়েকেও ওয়ার্ন করে দেয় যে আমার কাছে একদম বাধা দেবে না। এরপর মাঙ্গাবাতি দামোদরকে হায়ার করে আর দামোদর পুরো কেসটা সাজায়। অন্যদিকে চন্দুর পরিবারের লোকেরাও একটা উকিল হায়ার করে, কিন্তু তাকেও এরা টাকা দিয়ে কিনে ফেলে। এরপর আমাদেরকে বর্তমানে নিয়ে আসা হয়, যেখানে সে 17 দিন ধরে কাস্টাডিতে ছিল আর তাকে 4 দিন পর সাজা শোনানো হবে। এরপর আমরা সূর্যকে দেখতে পাই, যার কাছে চন্দুর পরিবারের লোকেরা এসে তাকে সমস্ত ঘটনাটা জানায়। এরপর সে ডিসাইড করে যে সে এই কেসটা লড়বে। সে সেটার ব্যাপারে তার স্যারকে গিয়ে জানায়, কিন্তু স্যার সেই কেসটা লড়ার জন্য মানা করে দেয়, কারণ এই কেসে চন্দুকে বাঁচানোর চান্স খুব কম ছিল। এরপর সূর্য সেই কেসটা খুব ভালোভাবে স্টাডি করে। এরপর সে তার একটা বন্ধুর সাহায্য নিয়ে একটা ফেক আইডি বানায়, যেখানে সে মোহন রাওকে রিপ্রেজেন্ট করে, আর তার বদলে সে সেই কেসটা লড়বে বলে জানায় জজ সাহেবকে। আর সে রিকোয়েস্ট করে যে তাকে যেন কিছুদিনের সময় দেওয়া হয় ইনভেস্টিগেট করার জন্য। ইনভেস্টিগেট করার পর চন্দু কোর্টে জানায় যে তার মক্কেলের বিরুদ্ধে থাকা প্রথম অভিযোগ হলো এটাই যে সে তার ওই ঘরেই জাবেলিকে ধর্ষণ করেছে, কারণ চন্দু যখন তার বন্ধুর সঙ্গে ঘরে ফিরে আসছিল তখন তারা মাঝপথে একটা মেডিকেল শপ থেকে প্রোটেকশন কিনেছিল, আর এটার ভিত্তিতেই তারা এত কিছু ভেবে নিয়েছিল, যেটা কিনা দামোদর জজ সাহেবের সামনে তুলে ধরেছিল। সূর্য কোর্টে জানায় যে চন্দু যখন তার বন্ধুর সঙ্গে ঘরে ফিরে আসছিল তখন তার বন্ধু একটা প্রোটেকশন কিনে এনে তাকে দিলেও সে সেটা তখনই ফেলে দেয়। এরপর এই সমস্ত কথা চন্দুর বন্ধুও স্বীকার করে নেয়। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে, যেখানে 3টে লোক বয়ান দিয়েছিল যে যখন তারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল তখন দেখেছিল যে চন্দু বাইকে জোর করে জাবেলিকে নিজের ঘরের মধ্যে নিয়ে গিয়েছিল। তারা এটাও জানিয়েছিল যে চন্দু হলুদ রঙের জামা পরেছিল আর বাইকের রং ছিল কালো, এমনকি তাদের চন্দুর বাইকের নাম্বারও মনে ছিল। এরপর সূর্য তাদের মধ্যে থেকে প্রথম লোকটাকে কাঠগড়ায় ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে তার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার কারণ কি ছিল। তখন সে বলে যে সে মন্দিরে গিয়েছিল এবং সেখানে থেকে তারা 3 জনই একসাথে বাড়ি ফিরছিল। এরপর সূর্য তার কাছে থেকে ঘটনাটার সময় জিজ্ঞাসা করলে সে দুপুর 12টা বলে জানায়। লোকটার কাছে সূর্য জিজ্ঞাসাবাদ করার পর সে বলে যে তার ঘর থেকে মন্দিরে যেতে 1.5 ঘন্টা সময় লাগে, আর তারপর সিঁড়িপথ দিয়ে মন্দিরে গিয়ে পূজা দিতে আরও 1.5 ঘন্টা সময় লাগে, এইভাবে যেতে আসতে মোট 6 ঘন্টা সময় লাগে। এরপর সূর্য সেই একই কথা দ্বিতীয় লোকটাকেও জিজ্ঞাসা করে, তখন সে আবার অন্য কথা বলে। সে জানায় যে সে বাড়ি থেকে প্রায় 8টা নাগাদ বেরিয়েছিল আর তার মন্দিরে গিয়ে দর্শন করে ফিরে আসতে আধা ঘন্টা সময় লেগেছিল, অর্থাৎ তাদের বয়ানগুলো একে অপরের সঙ্গে মিল খাচ্ছিল না। এরপর সূর্য জাবেলির বান্ধবীর বয়ান রেকর্ড করে জজ সাহেবকে শোনায়, যেখানে সে বলছিল যে সে আর জাবেলি একসাথে কোচিংয়ে গিয়েছিল এবং সেখানে থেকে ফেরার সময় সে বাড়ি চলে গিয়েছিল, আর জাবেলি নিজের ইচ্ছায় চন্দুর বাড়িতে গিয়েছিল, তাকে কেউ জোর করে নিয়ে যায়নি। এখন চন্দুর এই কেসটা আরো শক্তিশালী হয়ে যায়। সূর্য এই কেসের অনেকটা নিজের দিকে করে নিয়েছিল। এরপর যখন কোর্টের শুনানি শেষ হয় তখন দামোদর সূর্যের কাছে এসে তাকে সেই কেসটা ছেড়ে দেওয়ার জন্য টাকার লোভ দেখায়, কিন্তু সূর্য বিক্রি হওয়ার মতো লোক ছিল না, আর সেটা সে তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। পরের দিন দামোদর একটা ভিডিও ক্লিপ কোর্টে জমা দেয়, যেটা কিনা একটা বিয়ে বাড়ির ভিডিও ছিল, যেখানে চন্দু আর জাবেলি দুজনেই উপস্থিত ছিল এবং জাবেলি একটা ফাঁকা রুমের মধ্যে যায় আর চন্দুও তার পিছু পিছু সেই রুমের মধ্যে যায়। তারা 16 মিনিট ধরে সেই ঘরের মধ্যে থাকে। তারা সেখানে কি করতে পারে সেটা সবাই নিজের মতো করে ভেবে নেয়। তখন দামোদর জানায় যে চন্দু এখানে জাবেলিকে রেপ করেছে, কিন্তু এই ঘটনার ব্যাপারে চন্দু এবং চন্দুর পরিবারের লোকেরা সূর্যকে কিছুই জানায়নি। তখন সূর্য রেগে গিয়ে বলে যে সে আর তাদের সেই কেসটা লড়বে না, তাই তারা যেন আর তার পিছু না করে, এই বলে সে সেখানে থেকে চলে যায়। এখন কথা হলো যে এই ক্লিপটা হঠাৎ কোথায় থেকে আসলো। এই কথাটা দামোদর মাঙ্গবতীকে জিজ্ঞাসা করায়। সে বলে যে এই ক্লিপটা থেকেই সবকিছু শুরু হয়েছিল। একদিন তার বিজনেস পার্টনার তার অফিসে আসে সেই ক্লিপটা নিয়ে। আসলে বিয়ে বাড়িতে তার ছেলের বহুমূল্য সোনার আংটি হারিয়ে গিয়েছিল, তাই সে সিসিটিভি ফুটেজ চেক করছিল এবং সে সিসিটিভি ফুটেজে সেই ক্লিপটা পায়। ক্লিপটা দেখা মাত্রই সে সেটা মাঙ্গবতীকে এসে দেখায় এবং মাঙ্গবতী সেই ক্লিপটা দেখার পরেই রেগে আগুন হয়ে যায়। আর সে মনে মনে ঠিক করে নেয় যে সে চন্দুকে উচিত শিক্ষা দেবে, সে তাকে জেলের ভাত খাইয়েই ছাড়বে। এরপর সে চন্দুকে অনুসরণ করার জন্য লোক লাগিয়ে দেয়। তখন মাঙ্গবতী জানতে পারে যে চন্দু আর জাবেলি একে অপরকে খুব ভালোবাসে এবং জাবেলি প্রায় সময়ই চন্দুর বাড়িতে যায়। এটা শোনার পর মাঙ্গবতীর মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আর যখন জাবেলি চন্দুর বাড়িতে যায় তখন মাঙ্গবতী জাবেলির পরিবারের লোকজন আর পুলিশদের সাথে নিয়ে সেখানে গিয়ে হাজির হয়, আর এখানে থেকেই সে চন্দুকে অ্যারেস্ট করায়। কিন্তু জাবেলির পরিবারের লোকেরা জাবেলির বদনাম যাতে না হয় সেজন্য সেই ভিডিও ক্লিপটা কোর্টে জমা না দেওয়ার জন্য মাঙ্গবতীর কাছে অনুরোধ করে। এর জন্য মাঙ্গবতী সেই ভিডিও ক্লিপটা এতদিন কোর্টে জমা দেয়নি, কিন্তু এখন যখন তারা সেই কেসটা হারতে বসেছিল তখন মাঙ্গবতী বাধ্য হয়েই সেই ক্লিপটা কোর্টে জমা দিয়ে দেয়।
এরপর ছেলের বাঁচার কোনো আশা আর না দেখতে পাওয়ায় চন্দুর বাবা মা জাবেলের পরিবারের লোকেদের হাত পা ধরে অনুরোধ করে যাতে তারা সেই কেসটা তুলে নেয়। কিন্তু তখনই সেখানে মাঙ্গাবাতি চলে আসে আর সে তাদেরকে প্রচুর বকাবকি করে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ভিডিও ক্লিপটা কোর্টে জমা দেওয়ার পর চন্দুরও এখন মনে হতে থাকে যে সে হয়তো আর কোনোদিনও মুক্তি পাবে না, তার কম করে হলেও 14 বছরের জেল হবেই হবে। অন্যদিকে জাবেলের মায়ের মনে হতে থাকে যে তারা হয়তো ছেলেটার সাথে অন্যায় করছে, কারণ মাঙ্গাবাতি ইচ্ছা করেই তাকে ফাঁসিয়ে দিচ্ছে। তাই সে মাঙ্গাবাতিকে ছেলেটিকে ক্ষমা করে দেওয়ার জন্য বলে, কিন্তু মাঙ্গাবাতি তার কোনো কথাই শুনে না। এখানে মোহনরাও দেখে যে তার অ্যাসিস্ট্যান্ট সূর্য অনেকদিন হয়ে গেছে অফিসে আসছে না। আসলে বন্ধুরা, সূর্য রাগ করে তার গ্রামে চলে গিয়েছিল এবং যখন সে জানতে পারে যে সূর্য একাই সেই মুশকিল কেসটা লড়ছে, তখন সে তৎক্ষণাৎ তার গ্রামে গিয়ে হাজির হয়। সূর্যের মনে হচ্ছিল যে মোহনরাও হয়তো তাকে বকাঝকা করার জন্য এসেছে, কিন্তু এমনটা কিছুই ঘটে না। উল্টে মোহনরাও তাকে ভালোভাবে বোঝান যে কোনো কেস মাঝপথে ছেড়ে যেতে নেই, আর এই কারণেই তিনি তাকে কোনো কেস দিতেন না, কারণ তার মধ্যে কেস জেতার আত্মবিশ্বাস ছিল না। তার জ্ঞান তো অনেক ছিল, কিন্তু আত্মবিশ্বাস ছিল না। মোহনরাও বলেন, যদি তুমি কেস লড়ো তাহলে সেটা শেষ পর্যন্ত লড়ো, তাতে তুমি হেরেই বা যাও না কেন, মাঝপথে হাল ছেড়ে দিও না। তুমি এই কাজটা মাঝপথে ছাড়তে পারো না, কারণ যতক্ষণ না মানুষের হার হয় ততক্ষণ তার জেতার সুযোগ থাকে। স্যারের এত আত্মবিশ্বাসে ভরা কথা শুনে সূর্য সিদ্ধান্ত নেয় যে সে হাল ছাড়বে না, সে সেই কেসটা নিজের পুরোটা দিয়ে লড়বে। পরের দিন কোর্টে সূর্যকে অনুপস্থিত দেখি দামোদর আর মাঙ্গাবাতি ভাবে যে সূর্য ভয় পেয়ে গিয়েছে আর এখন তাদের জেতা থেকে আর কেউ আটকাতে পারবে না, তাই তারা মনে মনে প্রচুর খুশি হয়। কিন্তু তখন হঠাৎ সূর্য সেখানে এসে পড়ে। এরপর দামোদর সেই কেসটা রেপ কেস বলে জানায় আর জজ সাহেবকে নতুন কিছু অ্যাক্ট যুক্ত করতে বলে। তখন সূর্য সকল সাক্ষীকে পুনরায় জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানায় এবং জজ সাহেব সেটাতে রাজিও হয়ে যান। প্রথমে সে চার্জশিট করা পুলিশ অফিসারকে কাঠগড়ায় ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে আপনি কিভাবে এই কেসটাকে রেপ কেস হিসেবে মেনে নিয়েছিলেন। তখন অফিসার জানায় যে আমরা 16 মিনিটের ভিডিও ক্লিপটা দেখেছি আর মেয়ের মামা অভিযোগ করেছিল যে মেয়েটিকে রেপ করা হয়েছে এবং তার মানসিক অবস্থা এখন ভালো নয়। তখন সূর্য বলে, একজন আপনাকে বলল আর আপনি কোনো মেডিকেল ছাড়াই সেটা মেনে নিলেন, আর তার উপর পক্সোর মতো এত বড় একটা কেস দিয়ে দিলেন। এরপর মেয়ের মাকে কাঠগড়ায় ডাকা হয়। সূর্য তাকে জিজ্ঞাসা করে, আপনার মেয়ে কি আপনার কাছে সেই ধর্ষণের ব্যাপারে কিছু বলেছিল? তখন মেয়ের মা না বলে। সূর্য জিজ্ঞাসা করে, তাহলে আপনি কিভাবে মেনে নিয়েছিলেন যে আপনার মেয়েকে ধর্ষণ করা হয়েছিল? তখন তিনিও পুলিশ অফিসারের মতো বলেন যে ভিডিও ক্লিপ দেখে তো সেটাই মনে হয়েছিল। এরপর সূর্য জজ সাহেবকে বলে, মাই লর্ড, একটা ছেলে মেয়েকে 16 মিনিটের জন্য ঘরের মধ্যে দেখে এরা সবাই মনে মনে একটা কাল্পনিক ঘটনা ভেবে নিয়েছে। এখন আমরা চন্দুর মুখ দিয়েই জেনে নেব যে আসলে সেখানে কি ঘটেছিল। এরপর চন্দুর বক্তব্য ক্যামেরায় রেকর্ড করা হয়। তারপর ডক্টর প্রভাকরকে উইটনেস বক্সে ডাকা হয়, যিনি কিনা জাবেলের চিকিৎসা করছিলেন। তিনি বলেন যে জাবেলের মানসিক অবস্থা মোটেও ভালো নয়, তার এখন কোর্টে সাক্ষী দেওয়া অসম্ভব। এরপর প্রভাকরকে জিজ্ঞাসা করা হয় যে জাবেলকে প্রত্যেকবার তার ক্লিনিকে কে নিয়ে আসে। তখন সে জানায় যে তার মা। এরপর ডক্টরের অ্যাসিস্ট্যান্ট নাইডুকে উইটনেস বক্সে এনে জিজ্ঞাসা করা হয় যে জাবেল কার সাথে প্রত্যেকবার ক্লিনিকে আসে। তখন সেও বলে যে তার মায়ের সাথে। এরপর সূর্য দুটো ফটো বের করে তাকে দেখিয়ে বলে যে এই দুটোর মধ্যে জাবেলের মা কোনটা। তখন নাইডু ভুল মহিলাকে দেখায়। আসলে সেখানে জাবেলের মায়ের ফটো ছিলই না, সেখানে ছিল সূর্য আর চন্দুর মায়ের ফটো। এর মানে এখানে এটা প্রমাণ হয়ে যায় যে জাবেলি অসুস্থ নয়, তার কোনো রকমের চিকিৎসা চলছে না। তাই তাকে কোর্টে হাজির করে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন করা হয়। এরপর জজ সাহেব তাকে পরবর্তী তারিখে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন। পরবর্তী তারিখে মাঙ্গাবাতি জাবেলের বাড়িতে যায় এবং তাদেরকে বলে আজ জজ সাহেবের শরীর অসুস্থ, তাই তিনি আজ কোর্টে আসতে পারবেন না, তোমাদেরকে কাল আমি কোর্টে নিয়ে যাব। এই বলে সে তাদেরকে ভুল বুঝিয়ে ঘরে রেখে দিয়ে একাই কোর্টে চলে যায়। এরপর দামোদর কোর্টে জানায়, মাই লর্ড, জাবেলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় পুলিশ স্টেশনে এটা নিয়ে কমপ্লেন করা হয়েছে এবং পুলিশ তাকে চারিদিকে খুঁজছে। এই বলে সে জজ সাহেবকে যতদিন না জাবেলকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন যেন এই কেসের সমস্ত কাজ স্থগিত রাখা হয় সেটার পারমিশন নেয়। কিন্তু তখন হঠাৎ জাবেলের মা জাবেলকে সাথে নিয়ে কোর্টে হাজির হয়। আসলে জাবেলের দাদু কোর্টে ফোন করে খোঁজ নিয়েছিলেন যে সত্যি আজ কোর্ট বন্ধ আছে কিনা। তখন তারা সমস্ত ব্যাপারটা বুঝতে পারে। এরপর সূর্য মাঙ্গাবাতিকে ডেকে বলে, আমি জানি যে এইসব কিছুর পিছনে আপনার হাত রয়েছে। এখন আপনি এটা বলুন তো, চন্দুকে যেদিন পুলিশ গ্রেপ্তার করেছিল তখন আপনি কোথায় ছিলেন? মাঙ্গাবাতি বলে, আমি এই কেসের ব্যাপারে সারাদিন থানাতেই ছিলাম। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় যে সেদিন তিনি থানার সামনে থাকা এটিএম থেকে 50,000 টাকা কেন তুলেছিলেন। মাঙ্গাবাতি কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু এখানে সূর্য প্রমাণ করে দেয় যে সে সেই সমস্ত টাকা পুলিশকে ঘুষ দিয়েছিল। এরপর জাবেলি উইটনেস বক্সে আসে আর সেই দিন আসলে রুমের মধ্যে কি হয়েছিল সেটা সব সামনে বলতে বলে। এরপর জাবেলি বলতে শুরু করে যে সেই দিন সে আর চন্দু বিয়ে বাড়িতে গিয়েছিল এবং তারপর বর আর বউকে দেখে তারা বড় হয়ে কিভাবে বিয়ে করবে সেটার প্র্যাকটিস করার জন্য সেই রুমের মধ্যে গিয়েছিল এবং তারা বর আর বউকে যেমনটা করতে দেখেছিল ঠিক তেমনটাই তারাও করছিল এবং এটার জন্যই তাদের এত সময় লেগে গিয়েছিল। এরপর জাবেলি যখন এটার ব্যাপারে তার মাকে জানায় তখন তিনি সিদ্ধান্ত নেন যে
তিনি এইভাবে একটা নিষ্পাপ ছেলেকে এত বছরের শাস্তি দিতে পারেন না। এরপর সূর্য বলে, চন্দু আমাদেরকে প্রথমে যে বক্তব্য দিয়েছে সেটার সাথে জাবলির বক্তব্যের মিল রয়েছে, আর এখন আমাদের সকলের সামনে এটা পরিষ্কার হয়ে গেল যে আসল ঘটনাটা কি ঘটেছিল। সূর্য আরো বলে, আমাদের সকলকে একটা ছেলে আর একটা মেয়েকে রুমের মধ্যে থাকতে দেখে ওইসব ভেবে নেওয়ার চিন্তাধারাকে পাল্টানো উচিত। আজ থেকে 10 দিন পর যদি এই ঘটনাটা ঘটতো তাহলে কোনো পক্সো কেসই হতো না, কারণ তখন জাবলির বয়স 18 বছর হয়ে যেত। এই 10 দিনেই কি মানুষের চিন্তাধারা পাল্টে যেত? তাহলে কেন বয়সের এই আধুনিক আইনের মধ্যে পড়ে দুজনের ভালোবাসা শাস্তির রূপ নেবে? সেজন্য আমাদেরকে পক্সো আইনকে এত কঠোরভাবে না নিয়ে ভালোভাবে ইনভেস্টিগেট করার পরেই আমাদেরকে এগোনো উচিত, না হলে মাঙ্গাওয়েতের মতো কিছু লোকেরা এটার অপব্যবহার করবে মাইলট। এই বলে সূর্য নিজের কথা শেষ করে। জজ সাহেব দামোদরকে আর কিছু বলার আছে কিনা জিজ্ঞাসা করে, তখন দামোদর না বলে। এরপর জজ সাহেব চন্দুকে সসম্মানে মুক্তি দেন এবং দামোদর আর পুলিশ অফিসারের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার নির্দেশও দেন এবং মাঙ্গাওয়েতিকে মিথ্যা কেস সাজানোর জন্য তাকে গ্রেপ্তার করা হয়। এরপর সূর্য যখন চলে যাচ্ছিল তখন চন্দু পিছনে থেকে তাকে ডাকে এবং তাকে জড়িয়ে ধরে, কারণ আজ সূর্যের জন্যই সে মুক্ত হতে পেরেছিল। এরপর সে প্রথম কেস জেতার জন্য মোহনরাও সূর্যকে শুভেচ্ছা জানায়। অন্যদিকে চন্দু এখন নিজের ভুল বুঝতে পারে আর সে এখন থেকে আবারও নিজের এডুকেশন রিস্টার্ট করার সিদ্ধান্ত নেয় এবং এখন থেকে তার টার্গেট ছিল সূর্যের মতো একজন ভালো উকিল হওয়ার। এর 10 দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জাবলি যখন কলেজে যাচ্ছিল তখন তার বাস্তবে দেখা হয় চন্দুর সঙ্গে। জাবলি চন্দুকে বলে যে তার আজ বার্থডে আর তার বয়স এখন 18 বছর হয়ে গিয়েছে। এই কথা শোনার পর চন্দু কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে আর এটার সাথে মুভির সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।